সেদিনের ঘটনার পর সানা কিছুদিন আর ভার্সিটিতে যায়নি। সানার মাকে সানা সব জানিয়েছে, তবে বাবাকে এখনো জানায়নি। কারণ বাবা জানলে তো সরাসরি আইনি ব্যবস্থা নেবেন। তবে সানা চায় ভার্সিটি থেকে যাতে নিশানের শাস্তির ব্যবস্থা করা হয়। আজ ছানা আর মিহি দুজনেই ভার্সিটিতে যায়। তারা যেতে ডিপার্টমেন্টের অফিস রুম থেকে তাদের খোঁজ আসে। তারা দুজনেই অফিস রুমে যায়। সেখানে লিসাও উপস্থিত ছিল, পাশাপাশি নিশান ও নিশানের ফ্যামিলি মেম্বাররাও ছিল। অপরদিকে সানাদের পক্ষে কেউ ছিল না। মূলত লিসা সানার নামে কমপ্লেন করেছে। সানা নাকি নিশানের উপরে হামলা করেছে, নিশানকে আঘাত করেছে, ইত্যাদি ইত্যাদি। সানা পাশ ফিরে নিশানের দিকে তাকায়, যার হাত এখন সম্পূর্ণ ব্যান্ডেজ করা। সানার মনে হয় সে কি কলম দিয়ে অনেক আঘাত করে ফেলেছিল নাকি যে হাতটাই শেষ। সেখানে দাঁড়িয়ে সানা নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করে, কিন্তু কোনো প্রমাণ ছিল না সে যা তার সাথে নিশান খারাপ করতে চেয়েছিল। হঠাৎ অফিস রুমে সায়ান সানার ভাই পরিচয়ে উপস্থিত হয়। পাশাপাশি রিয়ানও এসেছিল। প্রমাণের কথা বলতেই সায়ান সেই দিনের সেই ক্লাসরুমের সিসি ক্যামেরার ফুটেজ দেখায়। নিশান তা দেখে অবাক হয়ে যায়। তার একদমই মাথাতেই ছিল না যে সিসি ক্যামেরা অন থাকতে পারে। ক্লাস তো শেষ হয়ে গিয়েছিল, তাই ভেবেছিল সিসি ক্যামেরা অফ ছিল। তবে ক্যামেরা স্পষ্ট কাহিনী ধরা পড়ে। পাশাপাশি নিশানকে আঘাত করার কলমটাও সানা বের করে দেখায়। সেখানে আতঙ্কে সে নিশানকে আঘাত করার পরেও ওভাবে হাতে কলম নিয়ে বেরিয়ে এসেছিল। এই বিষয়টা প্রমাণ হলেও নিশানকে পরবর্তীতে পুনরায় আক্রমণ করেছিল তার কোনো প্রমাণ ছিল না। কারণ জায়গাটা এক প্রকার নির্জন জায়গায় ঘটেছিল, যেখানে কোনো সিসি ক্যামেরা ছিল না। তাই নিশানও সেই আক্রমণ নিয়ে কোনো প্রমাণ দিতে পারে না। তারপর সায়ান সানা ও মিহি চলে যেতে বলে। বাকি বিষয়টা সে গার্ডিয়ান হিসাবে সামলে নিবে। অবশ্যই নিশানের শাস্তির ব্যবস্থা নিশ্চিত করবে। সানা ও মিহির সাথে রিয়ানও বেরিয়ে আসে। সে চুপচাপ দাঁড়িয়েছিল, কারণ সকল বিষয় সায়ান নিজে সামলে নিচ্ছিল। ক্লাসের সিসি ক্যামেরার ফুটেজটা রিয়ান নিজেই সংগ্রহ করেছিল। এতে সেই ডিপার্টমেন্টের অফিসিয়াল অনেক ঝামেলাও সামলাতে হয়েছে। এতে করে রিয়ানকে সাহায্য করেছে সেই ডিপার্টমেন্টেরই একজন স্যার, যিনি একসময় রিয়ানের শিক্ষক ছিলেন। পরবর্তীতে তিনি ভার্সিটির প্রফেসর হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তবে তারা প্রমাণের জন্য অপেক্ষা করেছে। তাহলে সোজা সানাদের ডিপার্টমেন্ট থেকেই ফুটেজের ব্যবস্থা করা হতো। তবে তাতে অনেক দেরি হয়ে যেত, আর এর মধ্যে নিশানরা ফুটেজটা সরিয়ে ফেললে প্রমাণ করা কঠিন হয়ে যেত, যেহেতু কোনো প্রত্যক্ষ সাক্ষী ছিল না। যদিও নিশানের অবাক চেহারা দেখে বোঝাই গেছে তার সিসি ক্যামেরার সম্পর্কে কোনো খেয়াল ছিল না। বেচারা অন্যের ক্ষতি করতে গিয়ে নিজেই ফেঁসে গেল। এখন বাকি শাস্তি ভার্সিটি থেকেই দেওয়া হবে। পাশাপাশি গার্ডিয়ান হিসেবে সায়ান উপস্থিত আছে। সায়ান নিজে থেকে সানার বাবার সাথে কথা বলেছে। সানার বাবা সরাসরি আইনের সাহায্য নিতে চেয়েছিল, তবে সেখান থেকে মুক্তি অনেক সহজ ছিল। তাই এবারে আঘাতটা নিশানের ক্যারিয়ারের ওপর করতে হবে, তবেই না সবার মাঝে নিশানের খারাপ চরিত্রটা প্রকাশ পাবে। রিয়ান আসতেই সানা বলে, রিয়ান ভাই, ওই নিশানের হাতের এই অবস্থা হলো কিভাবে? আমি তো শুধু কলম দিয়ে আঘাত করেছিলাম, এতে তো এমন খারাপ অবস্থা হওয়ার কথা না। সানাকে থামিয়ে মিহি বলে, আরে শুনলি না, কারা নাকি আক্রমণ করেছিল নিশানের উপর? কারা ছিল কে জানে, তবে একদিকে ভালোই হয়েছে, উপযুক্ত শাস্তি পেয়েছে। রিয়ানের ডোন্ট কেয়ার ভাব দেখে সানার কিছুটা সন্দেহ হয়। রিয়ান ভাই, আপনি আবারও কিছু করেননি তো? আরে তুই শুনলি না, বাইক নিয়ে গিয়েছিল তারা। রিয়ান ভাই তো বাইক চালাতে পারে না। তাদের থামিয়ে দিয়ে রিয়ান বলে, এইসব গাড়িতে গিয়ে বসে আলোচনা কর। আর হ্যাঁ, কে ছিল সেটা পরের কথা। আর কথা হচ্ছে নিশানের শাস্তি হয়েছে, অ্যান্ড আরও হবে। ভাইয়া সব ব্যবস্থা করে নিচ্ছে। তোদের এইসব নিয়ে আর কিচ্ছু চিন্তা করতে হবে না। শুধু বসে বসে খেলা দেখো, আর পারলে পপকর্ন নিয়ে বসে মজা করে খাও। মেসেঞ্জারে সায়ানের সাথে আলিনার পিকচারগুলো দেখে মিহির কোনো প্রতিক্রিয়া দেখায়নি। বান্ধবীর সাথে দেখা করতেই পারে। প্রায় 9টা বছর সায়ান বিদেশে ছিল। চাইলেই সায়ান তাকে অনেক আগেই ছেড়ে দিতে পারত, কিন্তু ভালোবাসে বলেই তো আর ছাড়েনি, তাই না? যদি আলিনার সাথে ভালোবাসার সম্পর্ক থাকতো, তাহলে তো মিহি কোনো দরকার ছিল না।
তাই চাইলেই মিহিকে ছেড়ে আলিনার কাছে যেতে পারত। তাছাড়া মিহি তো প্রথম দিকে সায়ানকে অবহেলা করেছিল, ডিভোর্সের কথাও বলেছিল, যদিও সেগুলো কারণবশত ছিল। তবে সায়ান তো সেটা জানতো না। সায়ান তাকে ভালো না বাসলে সেই সময়টার সদ্ব্যবহার করতে পারত, তাও তো করেনি সায়ান। বরং মিহির শত অবহেলা পেয়ে তাকেই ভালোবেসে গিয়েছে। নিজে থেকে সকল কারণ বের করে মিহিকে এক গুরুতর বিপদ থেকে মুক্তি দিয়েছে। মিহির সাথে কোনো খারাপ ব্যবহার করেনি যে কেন, আর সায়ানকে কিছু বলেওনি, কেন অবহেলা করেছে এই সব নিয়ে। হ্যাঁ, সায়ানের সন্দেহ হয়েছিল এবং সে নিজেই সেটার সমাধান করেছে। এত কিছুর পরে সায়ানকে অবিশ্বাস করার মতো কোনো কারণ মিহির কাছে নেই। অবশ্য আলিনার সাথে দেখা করার বিষয়টা তেমন বড় কোনো বিষয় না, নয়তো তো সায়ান নিজে থেকেই তাকে জানাতো। এইসব ভেবেই মিহি সায়ানকে কিছুই আর বলেনি। এই তো সায়ান আজও আলিনার সাথে দেখা করেছে। মিহিকে সেই আইডি থেকে পুনরায় ছবি সেন্ড করা হয়। সায়ানের পরনে সেই ড্রেসটাই রয়েছে যেটা পরে আজকে সানার গার্ডিয়ান হিসাবে ভার্সিটিতে গিয়েছিল। আসার সময় মিহির সাথে সায়ানের আর কথা হয়নি। তারা রিয়ানের সাথে সোজা বাসায় চলে এসেছিল। সায়ানের তারপর কোম্পানিতে যাওয়ার কথা ছিল। আজকের ছবিটা সাইড থেকে তোলা, যেখানে স্পষ্ট সায়ানের চেহারাও দেখা যাচ্ছে, সেই চিরচেনা গম্ভীর চেহারা, যেই রূপ সায়ান অপরিচিতদের সামনেই প্রকাশ করে। মিহির সামনে সায়ানের সুইট একটা চেহারা প্রকাশ করে। কত খুনসুটি ভালোবাসাময় মুহূর্ত তাদের। হ্যাঁ, সায়ানও রাগ করে, মন খারাপ করে, অভিমানও করে, সব মিহির সাথেই তো। এসব ছাড়া তো সংসার চলবে না। মিহিও তো কত অভিমান করে, কত শত ন্যাকামি করে। সায়ান তো সেই সব নিয়ে রাগ করে না, বরং এইসব নিয়ে দুজনেই মজা করে। এত সব কিছুর পর সায়ানের মতো পুরুষকে সন্দেহ করার কোনো কারণ মিহির কাছে নেই। নিজের স্বামীকে অন্য মেয়ের সাথে দেখলে সকল স্ত্রী মন খারাপ হয়। মিহির ক্ষেত্রেও সেম। তবে যখনই সায়ান বাসায় ফেরে, তার সাথে ভালো বিহেভ করে, ভালোবাসায় মরিয়ে রাখে, এসবের পর আর কিছুই মনে থাকে না তার। এইসব বুঝি মিহি নিজে নিজেকেই নিয়ে থাকে। আজকাল মাঝে মাঝে সায়ানের মেজাজ খুব চড়া থাকে, হঠাৎই কোনো কারণ ছাড়াই রাগ দেখিয়ে ফেলে। তবে পরেক্ষণেই আদর করে মিহির মান ভাঙিয়ে দেয়। সায়ান হয়তো কোনো কিছু নিয়ে খুবই আপসেট আছে। এটাই কিছুদিন ধরে এই বলা যায়, আলিনার আসার পর থেকেই এমনটা হচ্ছে। ফোনেও রাগারাগি করে কারোর সাথে, কথা বলে। সায়ানের মেজাজের সময় মিহি কিছু জিজ্ঞাসা করে না। সায়ানের এমন মেজাজ দেখলেই মিহি সেই ছবিগুলো নিয়ে কিছু জিজ্ঞেস করেনি, কারণ এটা সঠিক সময় নয়। কেউ তো নিশ্চিত তাদের সংসারে সমস্যার সৃষ্টি করতে চাচ্ছে। মিহি সেটা বুঝতে পেরেই সেই আইডিটার অনারকে পাত্তা দিচ্ছে না। প্রথম দিকে পরিচয় জানতে চাইলেও এখনো কিছু বলে না, শুধু ছবিগুলো সিন করেই রেখে দেয়। সায়ানের সাথে এইসব নিয়ে কথা বলতে হবে। অবশ্যই সায়ান সবকিছুর সমাধান করবে। সায়ান তাকে ভালোবাসে তো, আর মিহিও তার সায়ান ভাইকে অনেক ভালোবাসে। স্বাধীনের বাচ্চা, তুই আমার সর্বনাশ করে দিলি। কি করলাম ভাই? আমাকে মারতে চাইছিস কেন? ওই আলিনার বাচ্চাকে তোকে আনতে কে বলেছিল? আমি তো আলিনাকে এনেছি, বাচ্চাকে তো না। স্বাধীনের ভোলা ভালা চেহারার এমন কথা শুনে সায়ানও রেগে যায়। রেগে গিয়ে পিঠে একটা চাপ্পড় বসিয়ে দেয়। স্বাধীন ব্যথায় পিঠ বাঁকিয়ে নিয়ে বলে, আমাকে মারছিস কেন? আমি কি যেচে পড়ে এনেছি নাকি? নিজে থেকে তো নেচে নেচে চলে এসেছে। আমি তো শুধু তোর ঠিকানাই দিয়েছিলাম। এটাই তোর বড় ভুল ছিল হাদারাম। আমার জীবনটা তেজপাতা করে দিচ্ছে। আজকে আঙ্কেল ফোন দিয়ে বলেছে যাতে আলিনাকে দেশে পাঠিয়ে দেই। আমি কিভাবে পাঠাবো? নিজেই তো যেতে চাচ্ছে না। আমার কোনো দোষ নেই ভাই, আমাকে ছাইড়া দে। নো ছাড়াছাড়ি। নিজে ঝামেলা নিয়ে আসছিস, নিজেই ফেরত দিয়ে আসবি। ভাই, আমার নতুন চাকরি, এখন ছুটি পাবো না রে। আমি কেমনে কি করব বল? সায়ান কপালে হাত দিয়ে বসে পড়ে। এই ঝামেলাকে দেশে ফেরত দিয়ে আসার জন্যই স্বাধীনকে ডেকে আনলো। এখন বলতেছে তার সময় হবে না। নেহাতি আলিনা এক সময় তার অনেক উপকার করেছিল, তাই তো সে এতটা অকৃতজ্ঞের মতো কাজ করতে পারছে না। মেয়েটা তাকে সব দিক দিয়েই চেপে রেখেছে, তাই তো আজকাল নিজের মেজাজটা ধরে রাখতে পারছে না, হুটহাট রেগে যাচ্ছে। এইসব ফালতু ঝামেলা আর ভালো লাগে না। মিহি, এই মিহি, রুমে আসো। সায়ানের এহেন চিৎকারে মিহি দৌড়ে আসে।
কি হয়েছে, কি কোনো দরকার? কাছে আসো। মিহি একটু কাছে যেতেই সায়ান মিহিকে টেনে নিজের কোলে বসিয়ে দেয়। তোমাকে অনেক মিস করছিলাম, প্রতিদিনই একসাথে আসি, তারপরও কিসের মিস করা? ও তুমি বুঝবে না। এমন কথাতেই মিহি কিছুটা ভুরু কুঁচকে বলে, শুনেছি স্বামীরা কোনো ভুল করলে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা শুরু করে, যাতে পরবর্তীতে নিজের দোষটা ঢাকা যায়। আপনিও কি কোনো ভুল করে এসেছেন নাকি? তবে মিহির কথায় সায়ান কোনো রকম রিয়াকশন দেয় না, উল্টো পেছন থেকে মিহির ঘাড়ে মুখ গুজে স্বাভাবিক কণ্ঠেই বলে, আমি আবার কি ভুল করব? ভুল না করলে হঠাৎ এত ভালোবাসা দেখাচ্ছেন যে? আমি তো এমনিও তোকে অনেক ভালোবাসি, এই নিয়ে কি তোর সন্দেহ আছে? তাহলে হঠাৎ এত সুন্দর করে তুমি করে বলছেন কেন? আচ্ছা, আজ ইচ্ছে হলো বলতে। তাছাড়া তুমি হয়তো আগে খেয়াল করনি, আমি মাঝে মাঝে তুমি বলেই ডাকি তোমায়। আপনার মুখে কেন যেন তুমি বলাটা মানাচ্ছে না, ঠিক যেমন তোর মুখে ভাই বলাটা মানায় না। ওইটা তো আমার অভ্যাস হয়ে গেছে। বদ অভ্যাস বল। আমি চাই না আমার সন্তানরা আমায় মামা বলে ডাকুক। আজব, তারা আপনায় মামা বলবে কেন? বাচ্চার মা যদি ভাই বলে, তাহলে তারা তো মামা বলেই ডাকতে চাইবে। বাচ্চা হলো না, আগেই আপনি কত কিছু ভেবে বসেছেন। তো বলছিস বাচ্চাকে আগে আনতে হবে, তাই তো? কখন বললাম আমি? বুঝি বুঝি সরাসরি না বলে ঘুরিয়ে পেঁচিয়ে সেটাই বোঝাচ্ছিস। যাক, তোর চাওয়াকে মেনে নিচ্ছি। খুব শীঘ্রই আমার ছোট ভার্সন আনার ব্যবস্থা করছি। নিজের ইচ্ছে আমার উপরে ঠেলে দিচ্ছেন, তাই তো? বুঝতেই যখন পারছিস তাহলে অভিনয় করছিস কেন? মিহি কথা ঘুরিয়ে সায়ানকে জিজ্ঞেস করে, আচ্ছা, ভার্সিটিতে কি হলো আজ? সেটা তো আর জানা হলো না। নিশানকে ভার্সিটি থেকে বের করে দেওয়া হবে। তাছাড়া পুলিশের সাথে যোগাযোগ করা হয়েছে, আর কোনো ক্ষতি করতে পারবে না। এবারের মতো ছাড় দিলেও সে পরবর্তীতে আরো ভুল করলে তাকে আর ছাড় দেওয়া হবে না। যাক, সব তাহলে ভালোই হয়েছে। তাছাড়া সেই বাইকারদেরকে ধন্যবাদ, নিশানকে আচ্ছা মতো শায়েস্তা করে দিয়েছে। হঠাৎই মিহিকে থামিয়ে সায়ান বলে, তুই তো এইসব বলে আমাকে ভোলানোর চেষ্টা করছিস। আমি কিন্তু আর ছাড় দিচ্ছি না। আমার কিন্তু একটা লিটিল পরি চাই, তার মাম্মামের মতো কিউট একটা পরি। একজনকে যে খুব তাড়াতাড়ি ফুপু হওয়ার সুসংবাদ দিতে হবে। সায়ানের শেষ কথাটা মিহি স্পষ্ট শুনলেও কিছুই বলে না। তার বিশ্বাস, সায়ান যা করবে তার ভালোর জন্যই করবে। লোকটাকে সে মোটেও সন্দেহ করতে চায় না, বরং সারা জীবন ভালোবাসায় মুড়িয়ে রাখতে চায়। মাঝখানে পেরিয়ে গেছে বেশ কয়েকটা দিন। আজ সকালে বাসায় বাবার পাশে মিসেস সুলতানাকে দেখে মিহি অবাক হয়ে যায়। সেই দিনের অনুষ্ঠানে মিসেস সুলতানাকে দেখেছিল মিহি, তাই চিনতে পেরেছে। কোনো এক কারণবশত সায়ান আজ অফিসে যায়নি। মিসেস সুলতানাকে চাচ্চুর সাথে দেখতে গিয়ে আসে এগিয়ে, মিসেস সুলতানা, আপনি হঠাৎ? কেন আসতে পারি না আমি? তা পারেন, তবে হঠাৎ চাচ্চুর সাথে আপনাকে দেখে একটু অবাকই হয়েছি, বলতে পারেন। সেটা স্বাভাবিক। তোমার ফুপু কোথায় আছেন? ফুপু? উনি ওনার রুমেই আছেন, একটু ডেকে দিবে? দরকার ছিল ওনাকে। মিসেস সুলতানার এমন কথাতে সবাই অবাক হয়ে যান। হঠাৎই এসে শিউলিকে খুঁজছে কেন? শিউলির সাথে তো ওনার কোনো যোগাযোগ থাকার কথা না। মিসেস সুলতানাকে বসতে দিয়ে আসমা চৌধুরী নাস্তার ব্যবস্থা করতে থাকেন। যতই হোক, মেহমান তো। মিহি নিজেও আসমা চৌধুরীর সাথে রান্নাঘরে আছে। তবে একটু তো খটকা লাগছেই। বাবার সাথে মিসেস সুলতানার কি সম্পর্ক থাকতে পারে? মিসেস সুলতানাকে নাস্তা পানি দিয়ে বেশ সমাদর করা হয়। অতঃপর মিহি গিয়ে শিউলিকে ডেকে নিয়ে আসে। ড্রয়িং রুমে এসে মিসেস সুলতানাকে দেখে শিউলি থমকে যায়। ওনার চোখে পানি চলে আসে। অশ্রুসিক্ত চোখে আমিনুল চৌধুরীর দিকে তাকায়। বোনকে এভাবে তাকাতে দেখে তিনি নীরবে মাথা নাড়ায়। শিউলি গিয়ে সোজা মিসেস সুলতানার হাতটা ধরে অপরাধ বোধে কান্না করে দেয়। আমাকে মাফ করে দেবেন আপা, আমি জানতাম না কিছুই। আপনাকে নিয়েও অনেক কটু কথা বলে ফেলেছি। আমি অনেক অনুতপ্ত। আমি ক্ষমা চাইছি। শিউলি, কান্না করবেন না, মানুষ মাত্রই ভুল হয়। তোমার ভুল ভেঙেছে দেখেই আমি খুশি হয়েছি। আর মনে অপরাধ বোধ রাখবেন না। তাদের কথা শুনে বাকিরা কেউ কিছুই বুঝতে পারছে না। বাবাকে একপাশে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে মিহি বাবার পাশে এসে দাঁড়ায়। মিহিকে নিজের দিকে জিজ্ঞাসাবোধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে
আমিনুল চৌধুরী মৃদু হেসে মিহির মাথায় হাত বুলিয়ে দেয়। সাইমন চৌধুরী জিজ্ঞেস করেন, আপনারা কি নিয়ে কথা বলছেন? আমরা তো কিছুই বুঝতে পারছি না, একটু খোলসা করে বলবেন কি? মিসেস সুলতানা বলেন, আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন। আমিনুল সাহেবের থেকে সব শুনে আমিও অবাক হয়ে গিয়েছিলাম। আমার কারণে কত বড় ভুল বোঝাবুঝি হতে যাচ্ছিল, আমি আজই সেটারই সমাধান দিতে এসেছি। সায়ান বলে, সুলতানা ম্যাম, একটু বুঝিয়ে বলুন আমাদের, এমন কিছু কি যা আমরা জানি না? ইয়েস মাই সান। তো শুরুতেই আমার বিষয়টা বলি। আমাদের কোম্পানির সাথে তোমাদের কোম্পানির যখন প্রথম ডিলটা হয়েছিল, সেটা তো তখন আমিনুল সাহেবই দায়িত্বে ছিলেন। সেই সময়টাতে আমার লাইফে অনেক বড় একটা পরিবর্তন এসেছিল। আমার ডিভোর্স হয়ে যায়। তার পরপরই আমার একমাত্র মেয়েটা অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার দেখিয়ে জানতে পারি মেয়েটার হার্টে ছিদ্র ধরা পড়েছে, অপারেশন করতে হবে। তবে আমার চাকরির বয়সও কম, পর্যাপ্ত টাকার অভাবও ছিল। চারিদিক দিয়েই আমি বিপদে পড়ে যাই। সেই সময়টাতে আমার আমিনুল সাহেবের সাথে দেখা হয়। তিনি একসময় আমার ভার্সিটির সিনিয়র ছিলেন। এতদিন পর ওনাকে দেখেই আমি চিনে ফেলি। ওনার সাথে আমার ব্যবসায়িক সূত্রেই টুকটাক যোগাযোগ হতে থাকে। একসময় আমি মানসিকভাবে এতটাই ভেঙে পড়ি যে আমি বাধ্য হয়ে ওনাকে সব জানাই। মেয়েটাও আরো অসুস্থ হয়ে পড়েছিল। সে সময় আপনাদের কোম্পানির শুরুর দিকে ছিল। তখন আমার মেয়েকে বাঁচাতে আমিনুল সাহেব টাকা দিয়ে সাহায্য করেন। ওনার সহায়তায় আমার মেয়েটার অপারেশন করাই আমি। এতটুকু বলেই মিসেস সুলতানা থেমে যান। ওনার কথাগুলো বাকি সবাই চুপচাপ শুনছিল। তিনি আবারও বলা শুরু করেন, এখন হয়তো আপনারা ভাবছেন আমি এত টাকা কোথায় পেলাম। সেই সময়টাতে আমার মানসিক অবস্থা একদমই ভালো ছিল না। ওনার থেকে টাকা পেয়েই আমি মেয়ের চিকিৎসা করিয়ে ফেলি। তবে আমি জানতাম না সেই টাকাগুলোর বিজনেসে ইনভেস্ট করার জন্য ছিল। মিসেস সুলতানার শেষ কথাটা শুনে সাইমন চৌধুরী অবাক হয়ে ভাইয়ের দিকে তাকায়। তিনি আমিনুল চৌধুরীকে জিজ্ঞেস করেন, তাহলে সেই সময়ের ইনভেস্টার টাকাটা ছিল কোথা থেকে? আমাদের কারোর কাছে তো বাড়তি কোনো টাকা ছিল না। এক প্রকার শেষ সম্বল ছিল সেটা। আশার আব্বু টাকাগুলো দিয়েছিল। শিউলির কথায় সবাই শিউলির দিকে তাকায়। শিউলি আবারও বলে, হুম, টাকাগুলো আশার আব্বুই দিয়েছিল। সেই সময়টাতে আশার আব্বুর বিজনেসটা বেশ ভালোই চলছিল, ভালোই লাভও হয়েছিল। তিনিই টাকাগুলো ছোট ভাইজানকে দিয়েছিলেন, তাই আর কোনো ঝামেলা হয়নি তখন। সায়ান এবার প্রশ্ন করে, সব বুঝলাম, এখানে তো আর কোনো ঝামেলা দেখছি না। তবে আপনি কান্না করছিলেন কেন ফুপু? কারণ আমার সহজ সরল ভাইজানকে আমি ভুল বুঝেছিলাম। তাকে অনেক খারাপ অপবাদ দিয়েছিলাম। কিছু না জেনেই অনেক নোংরা কথা বলে ফেলেছিলাম। আমার দোষের ওপরেই ভারী তো এখন আমার মেয়েটা ভোগ করছে। এইসব কি বলছিস শিউলি? তোকে বলেছি না এইসব আর বলবি না। এসব আমাদের ভাগ্যে ছিল, কোনো পাপের ভার নয় এসব। না ছোট ভাইজান, এইসব আমার জন্যই হয়েছে। তোমাকে ভুল বুঝে আমি আমার মেয়েকে দূরে সরিয়ে রেখেছিলাম, হোস্টেলে দিয়ে দিয়েছিলাম। এসবের জন্যই তো আমার মেয়েটা ভুল কাজে জড়িয়ে গিয়েছিল। ভেবেছিলাম তোমার সংস্পর্শে থাকলে মেয়ের বিপদ হবে। কতই না বোকা ছিলাম আমি। সাইমন চৌধুরী বলেন, আমাদের বুঝিয়ে বল না, তোরা কিসের কথা বলছিস? সেই সময়টাতে সুলতান আপা নিজেও একদিন অসুস্থ হয়ে পড়েছিলেন। আমিও সেদিন বাহিরে গিয়েছিলাম কোনো একটা কাজে। তখনই ভাইজানের সাথে সুলতানা আপারকে দেখেছিলাম একটা হোটেল থেকে বের হতে। আমি ভুল বুঝেছিলাম ছোট ভাইজানকে। মিহিটাকেও তো তখন ছোট ভাবিও নেই, ভেবেছিলাম ভাইজান অন্য সম্পর্কে জড়িয়ে গেছে। এইসব নিয়ে ভাইজানকে কত কথাই না শুনিয়েছিলাম। সেই সবেরই তো ফল ভোগ করছি এখন। মিসেস সুলতানা পুনরায় বললেন, মেয়ের পেছনে দৌড়াতে দৌড়াতে আমি নিজেও অসুস্থ হয়ে গিয়েছিলাম। হাতের কাছে ফোন পেয়ে আমিনুল সাহেবকেই ফোন করেছিলাম। তিনি এসে আমাকে সেখানে থেকে নিয়ে ডাক্তার দেখিয়েছিলেন। কাছেই বলতে আমিনুল সাহেবকেই তখন মনে হয়েছিল। আমার মেয়েটাকেও তিনি নিজের মেয়ের মতো করেই দেখেছিলেন। আমিনুল সাহেব না থাকলে জানি না আমার মেয়েটার কি অবস্থা হতো। এইসব বলবেন না, সব আল্লাহর ইচ্ছা। তিনি চেয়েছেন বলেই সুমি মামনি এখনো আমাদের মাঝে সুস্থ আছে। মিসেস সুলতানা নিজেও কৃতজ্ঞতা জানান। তারপর আর কিছু না, কিছুক্ষণ কথাবার্তা বলে চলে যেতে চান। মেয়ে তার কলেজে পড়ে এখন।
মেয়েকে কলেজে দিয়ে তিনি এখানে এসেছিলেন। এখন মেয়েকে নিয়ে তিনি বাসায় যাবেন। একজন সিঙ্গেল মাদার হয়ে তিনি নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। তাদের মা মেয়েকে নিয়ে তাদের সুখের সংসার। মিসেস সুলতানা চলে যেতেই আমিনুল চৌধুরী শিউলির দিকে তাকিয়ে বলেন, শিউলি, তোদের পাওনা টাকাটা আমি শীঘ্রই ফেরত দিয়ে দেব। না ভাইজান, আমাদের আর চাই না সেই টাকা। যেই টাকা একটা বাচ্চার সুস্থতায় ব্যবহৃত হয়, সেই টাকাটা আর ফেরত চাই না আমি। আমাদের তো এমনিতেই ভালো চলছে, তুই না চাইলে তো হবে না। আশার ভবিষ্যতের কথা তো তোকে ভাবতে হবে। সেই টাকাটা আশার প্রাপ্য টাকা। আমারও তো সেই টাকা চাই না মামা। বাসার দরজায় তাকিয়ে আশাকে দেখে সবাই অবাক হয়ে যায়। তারা কেউ জানতই না আজ আশা চলে আসবে। শুধু সায়ান রিয়ানই জানতো। এমনকি রিয়ান গিয়েই আশাকে নিয়ে এসেছে এখন। শিউলি বেগম তো মেয়েকে দেখেই অঝরে কান্না করে দেন। মায়ের কান্না তো আর মেয়ের সহ্য হয় না। আশা এগিয়ে এসে মাকে জড়িয়ে ধরে বলে, আম্মু, আমি চলে এসেছি তো, আর কান্না করবে না। আমি একদমই সুস্থ হয়ে গেছি দেখো। মাকে শান্ত করে আমিনুল চৌধুরীর দিকে গিয়ে বলে, মামা, আমি আরো আগেই এসেছি, দরজায় দাঁড়িয়ে সব শুনেছি। সেই টাকা আমারও চাই না। শুধু তোমাদের কোম্পানিতে আমাকে একটা চাকরি দিয়ে দিও, সেটা নিয়েই আমি মাকে নিয়ে জীবন চালিয়ে নিব। নিজেকে খুব বড় মনে করছিস নাকি? তোর মামা থাকতে তোর কিসের চিন্তা রে? তুই এখনো আমাদের মেয়েই আছিস। আমার একটা মেয়ের পাশাপাশি এই মেয়ের দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে পারবো। তুই শুধু তোর পড়াশোনাটা চালিয়ে যা। সাইমন চৌধুরী বললেন, তোর দুই মামা থাকতে তোকে আর কোনো চিন্তা করতে হবে না আশা। তোর মা, মেয়ে, তোরা আমাদের পরিবারেরই অংশ। তোদের ছাড়া তো আমাদের পরিবারটা অসম্পূর্ণ থেকে যাবে। মামাদের ভালোবাসা অনুভব করতে পেরে আশার খুশিতে কান্না করে দেয়। সে এই ভালোবাসা এতদিন কেন টের পেল না? আসমা চৌধুরী এগিয়ে আসতেই আশা তাকেও জড়িয়ে ধরে কান্না করে, মামি, আমি না ভালো হয়ে গেছি। আমি আর তোমার সাথে খারাপ ব্যবহার করব না। আমি এখন বুঝি তো তুমি আমার ব্যবহারে কতটা কষ্ট পেতে। আমায় ক্ষমা করে দিও মামি। হারে বোকা মেয়ে, মায়ের কাছে মেয়ের ক্ষমা চাইতে নেই। মায়েরা এইসব মনে রাখে না। তুই এখন আমাদের কাছে চলে এসেছিস, এতেই আমি খুশি। আশা এতক্ষণে সবার সাথে কথা বলেও মিহি দেখতে পায় না। আশেপাশে তাকিয়ে দেখে মিহি সায়ানের কাছেই চুপচাপ দাঁড়িয়ে আছে। আশা কিছুটা এগিয়ে মিহির দিকে তাকিয়ে বলে, এখনো দূরে থাকবি আমার থেকে? আপুর কাছে আসবি না? আপু তো অনেক ভুল করে ফেলেছি তোর সাথে, আমাকে ক্ষমা করবি না? মিহি কান্না ভেজা কণ্ঠে বলে, এভাবে বলো না আপু, আমি তো সব ভুলে গেছি। তুমিও এসব মনে রেখো না। একটু আপুকে জড়িয়ে ধরবি? মিহি আর নিজেকে আটকে রাখতে পারে না, দৌড়ে এসে আশাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমি তোমাকে অনেক মিস করেছি আপু। তুমি তো আমার বড় আপু, তাই না? তোমাকে আমি অনেক ভালোবাসি তো। আগে সব ভুলে যাও, আমিও মনে রাখিনি, সব ভুলে গেছি। আশা নিজেও কান্না করতে করতে মিহির মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। এতদিন তো বুঝিনি, এখন থেকে বড় বোনের সকল দায়িত্ব আমি পালন করব। তোকে আর কষ্ট পেতে দিব না। তাদের কথার মাঝে রিয়ান বলে ওঠে, অনেক তো ইমোশনাল ড্রামা হলো। আরো একজন সদস্য যে সেই কখন থেকে দাঁড়িয়ে আছে, তোমরা কি কেউ খেয়াল করনি নাকি? কে এসেছে? বলে দরজার দিকে তাকাতেই দেখে রুহান দরজায় মাথা নিচু করে আছে। সায়ান গিয়ে রুহানকে বাড়িতে ভেতরে নিয়ে আসে। তারপর সবার সাথে রুহানের পরিচয় করিয়ে দেয়। রুহান নিজে থেকেই বলে, আমি সেই ছেলে যার সাথে মিহিকে নিয়ে বাজে কথা উঠেছিল। আমি সত্যি অনুতপ্ত। আপনাদের মেয়ের সাথে আমার খারাপ ব্যবহার করেছি। এখন আপনারা আমাকে যে শাস্তি দিতে চান তা আমি মাথা পেতে নিব। আমিনুল চৌধুরী এগিয়ে গিয়ে বলেন, তুমি সেই ছেলে? জি আঙ্কেল, আমি জানি আমি ভুল করেছি, অন্যায় করেছি মিহির সাথে। বিশ্বাস করুন, আমি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করছি। তারপরও আপনারা যা বলবেন আমি তা মাথা পেতে নেব। সাইমন চৌধুরী বলে, শুনেছি তুমি নাকি আশাকে ভালোবাসো। আশার কথাতে নাকি তেমনটা করেছিলে। তো এইসব কি সবকিছুর সাথে সাথে আশার প্রতি ভালোবাসাটাও ভুলে গেছো? রুহান স্পষ্টভাবে উত্তর দেয়, না আঙ্কেল, আমি আগেও যেমন আশাকে ভালোবাসতাম
আজও তেমনটাই ভালোবাসি। সেই ভালোবাসার কোনো পরিবর্তন হয়নি, হবেও না। বরং একমাত্র আশার জন্যই আমি আমার সকল বদ অভ্যাস ত্যাগ করেছি। আশার সাথে সাথে আমি নিজেকেও বদলানোর চেষ্টা করেছি। নিজের কাছে নিজে সফল হয়েছি। সাইমন চৌধুরী আর আমিনুল চৌধুরী এখন রোহানকে চেপে ধরে। তো এখন কি বলতে চাচ্ছ? আমি আশাকে ভালোবাসি, আমি আশাকে বিয়ে করতে চাই বলেই রোহান মাথা নিচু করে ফেলে। সবার নিস্তব্ধতায় সে ভাবছে, সময়টা কি ঠিক সময় নয় এসব বলার? সে কি এখনই আশাকে বিয়ে করার কথা বলে ভুল করলো? তবে রোহানকে অবাক করে দিয়ে সাইমন চৌধুরী গম্ভীর স্বরে বলেন, তোমার বাবাকে বলবে আমাদের সাথে যোগাযোগ করতে। এইসব বিষয় নিয়ে তোমার সাথে কথা বলতে চাই না। যা বলার তোমার বাবাকেই জানাবো। সময় করে তোমার বাবাকে নিয়ে বাড়িতে আসবে। ভাইয়ের কথায় আমিনুল চৌধুরীও সাই জানান। রোহান মাথা নাড়িয়ে সম্মতি জানায় যে সে তার পরিবারকে নিয়ে আসবে। তবে মনে মনে টেনশনে পড়ে যায়, ওরা কি মানবে না এই সম্পর্ক? আশা নিজেও টেনশনে পড়ে যায়, মামারা কি তাদের ভালোবাসাটা মানবে না? আশা তো রোহানকে ভালোবাসে, এতদিনে তার সঠিক ভালোবাসাকে সে চিনতে পেরেছে। তবে কি এই ভালোবাসায় পূর্ণতা পাবে না? রোহান তার পরিবারকে আনতে বলে বলে তো পাঠিয়ে দিয়েছে। তারপর সায়ান রুমে যাওয়ার পর থেকে মিহির আর কোনো খবর নেই। সেই কখন থেকে মিহির জন্য অপেক্ষা করছে। আরে, স্বামী অফিসে না গিয়ে বাসায় আছে, তো বইয়ের উচিত না স্বামীর কাছাকাছি থাকা? তা না, বোনকে পেয়ে সেখানেই ঘাপটি মেরে বসে আছে। তারপর অনেক দিন পর আশাকে পেয়েছে নিজের বোন হিসেবে। তাই সায়ান আর বাধা দেয়নি, থাকুক নিজেদের মধ্যকার সমস্যাগুলো মিটিয়ে নিক। তবে রাতেও মিহি আসার কোনো চিহ্ন না দেখে সায়ানের মেজাজটা খারাপ হয়ে যায়। আর কত সহ্য করা যায়? একটু তো দেখা করে যাবে নাকি? সায়ান বেশ কিছুক্ষণ অপেক্ষা করে। তারপরও মিহি না আসলে সে সোজা আশার রুমের দিকে চলে যায়। মিহি আর আশা দুজনে বসে তখন গল্প করছিল। মিহি ভাবছিল আজ সে আশার সাথে থাকবে। সায়ানকে বললে কখনো রাজি হতো না, তাই তো না জানিয়ে এখানে ঘাপটি মেরে বসে আছে। দরজায় শব্দ শুনে আশা আর মিহি দুজনেই বুঝে যায় সে ব্যক্তি সায়ান ছাড়া আর কেহ নয়। তাই আশা বলে, তোকে তো বলেইছিলাম চলে যেতে, দেখলি তো তোকে নিতে চলে এসেছে। বললেই হলো নাকি? আজকে আমি এখানে থাকবো। শোনো, আমি এখন শুয়ে ঘুমের ভান ধরে থাকবো, তুমি বলবে যে আমি ঘুমিয়ে গিয়েছি, বুঝেছো? বলেই মিহি তাড়াতাড়ি করে ঘুমের ভাব ধরে শুয়ে পড়ে। আশা বড় করে একটা শ্বাস ফেলে দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলে দেখতেই সায়ান কোথাও না তাকিয়ে বলে, মিহি কোথায়? ঘুমিয়ে গিয়েছে, এখানে থাকবে বললো। আশা এটা মুখে বললেও আবার ইশারা করে বুঝিয়ে দেয় মিহি ঘুমায়নি। সায়ান বুঝতে পেরে বলে, ও, তাহলে আর কি বা করার আছে? আমার তো একদমই ঘুম পাচ্ছে না, যাই গিয়ে বান্ধবীর সাথে গল্প করে সময় কাটায়। আশা, তুইও গিয়ে শুয়ে পড়। কথাটা বলে সায়ান একটু জোরেই বলতে যাবে মিহি শুনতে পারে যাতে। মিহি তো সবই শুনছিল। বান্ধবীর কথা শুনেই ভাবে আলিনার সাথে কথা বলবে বলো। এই মুহূর্তেই তার মনটা খারাপ হয়ে যায়, কারণ সে তো ইতিমধ্যে আলিনার সাথে সায়ানের অনেক ছবিই দেখেছে। সায়ান তো সেটা না জেনেই কথাটা বলেছে। তবে মিহি মন খারাপ করে ফেলে। সাথে সাথে আশার বিছানা থেকে উঠে সায়ানকে পাশ কাটিয়ে চুপচাপ তাদের রুমে চলে যায়। সায়ান তো মজা করার মোডে ছিল, তবে মিহির থমথমে মুখ দেখে নিজেও থমকে যায়। আশা নিজেও ভাবতে থাকে কি হলো হঠাৎ, মিহির মুডটা অফ হয়ে গেল কেন? এতক্ষণ তো ভালোই ছিল। সায়ান আশাকে শুয়ে পড়তে বলে মিহির পিছু পিছু নিজেদের রুমে চলে আসে। এসেই দেখে মিহি বিছানা ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে, যেন সায়ানেরই অপেক্ষা করছিল। মিহিকে এই রূপে দেখে সায়ান একটু ভড়কে যায়। সকল পুরুষ মানুষই বাহিরে বাঘ থাকলেও বাসায় বউয়ের সামনে বিড়াল হয়ে যায়, এটা যেন সায়ান খুব ভালোভাবেই টের পাচ্ছে। তাই সে মিহির এমন রূপ দেখে একটু এগিয়ে নিচু স্বরে বলে, মিহি পাখি, আমার বউ, কি হয়েছে? আমি তো বিছানা পরিষ্কার করেছি, তোমাকে আর করতে হবে না তো? মিহি গম্ভীর কণ্ঠে উত্তর দেয়, কেউ একজনের মনটা পরিষ্কার করা বাকি আছে। মনের মাঝে অনেক কুবুদ্ধি বাসা বেঁধে নিয়েছে সে। মিহির কথায় সায়ান একটু মুচকি হাসে। তাকে উদ্দেশ্য করে বলা হয়েছে সেটা সে বুঝতে পারছে, তবুও একটু ভাব ধরে নিয়ে বলে, কার কথা বলছো মিহি পাখি? আমি তো কিছুই বুঝতে পারছি না।
তা বুঝবেন কিভাবে? বোঝার বয়স হয়নি তো আপনার। ওয়েট, এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। বলেই মিহি সায়ানের দিকে তেড়ে যায়। সায়ানের যেন এটারই অপেক্ষা করছিল। মিহি কাছে আসতেই ঝাড়ু সমেত মিহির হাত দুটোকে আটকে ধরে নেয়। মিহি নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও সায়ান ছাড়ে না। না পেরে মিহি কান্না করে দেয়। মিহি কান্না করে ফেলতেই সায়ান মিহির হাতে ঝাড়ুটা ফেলে মিহিকে জড়িয়ে ধরে। সায়ানের বুকে থেকে মিহিকে ফোপাতে ফোপাতে বলে, আপনি আপনি আমাকে আর ভালোবাসেন না। আপনি ওই আলিনাকে ভালোবাসেন, তাই তো? আমাকে আগে বলেননি কেন? ছেড়ে দিতাম আপনাকে। শুধু শুধু আমাকে মায়ার বাঁধনে আটকে কষ্ট দিচ্ছেন কেন? মিহির এমন কথা সায়ান অবাক হয়। কি সব বলছে মিহি? এখানে আলিনা আসলো কোথা থেকে? সায়ান মিহিকে টেনে সামনে এনে জিজ্ঞেস করে, এখানে আলিনা আসলো কোথা থেকে? আসবে আর কোথা থেকে? সে তো আগে থেকেই ছিল আপনার মনের মাঝে। আমি তো মাঝখান থেকে আপনাদের মাঝে ঢুকে গিয়েছি। সায়ান এবার মিহিকে থমকে উঠে দাঁড়ায়। কি উল্টাপাল্টা কথা শুরু করেছিস? আলিনার সাথে আমার কিছুই নেই। আর না আগে ছিল। মানছি আলিনা আমাকে পছন্দ করে, কিন্তু আর আপনিও এখন পছন্দ করে ফেলেছেন, তাই তো? সমস্যা নেই, চলে যান আপনার আলিনার কাছে। দীর্ঘ 9 বছর আপনাকে ছাড়া থেকেছি, বাকি জীবনটাও। কথা শেষ করতে পারে না সায়ান। মিহিকে হ্যাচকা টান দিয়ে কাছে এনে মিহির ঠোঁট জোড়া দখল করে নেয়। এমনভাবে ধরে রেখেছে যেন মিহি কোথাও চলে যাচ্ছে, আর সায়ান তাকে আটকে ধরে রেখেছে। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে মিহির কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে বলে, একদম বাজে কথা বলবি না। তোকে আমি ভালোবাসি, খুব ভালোবাসি। তোকে ছেড়ে যাওয়ার কোনো মানেই হয় না। আমার জীবনে তুই ব্যতীত আর কেউ ছিল না, এখনো নেই, আর পরবর্তীতেও থাকবে না। আর কিভাবে বললে তুই বুঝবি মিহি? আমার ভালোবাসা আর কত পরীক্ষা নিতে চাস? কেন বুঝিস না? তোকে ছাড়া আমার জীবনের আর কোনো মানেই নেই। আমি বাঁচবো না তোকে ছাড়া। মিহি ফুপিয়ে কান্না করে সায়ানকে জড়িয়ে ধরে। শেষ পর্যন্ত বলেই ফেলে, আমি আর পারছি না। প্রতিনিয়ত আপনার সাথে অন্য মেয়েকে দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে গেছি। আপনাকে আমি অবিশ্বাস করতে চাই না, তবুও যেন বিশ্বাসটাও কেমন ফিকে হয়ে যাচ্ছে। নিজের স্বামী অন্য মেয়েকে জড়িয়ে ধরে আছে, সেটা কিভাবে সহ্য করব আমি? মিহি, আমাকে বিশ্বাস করিস না তুই? খুব করে করি। তারপরও বলুন, নিজের স্বামীকে অন্য মেয়ের সাথে দেখতে কেমন লাগবে? আমি আর সহ্য করতে পারছি না এসব। কোনো সমস্যা হলে আমাকে বলুন, আমি শুনতে চাই। কোথায় দেখেছিস আমাদের একসাথে? একটা আইডি থেকে প্রতিনিয়ত আমার কাছে আপনাদের ছবি পাঠানো হচ্ছে। জানি না কার আইডি, কে সে। শুধুমাত্র আপনাদের দুজনের ছবিই পাঠানো হয়। আমি মেসেজও দিয়েছি সেই আইডিতে, রিপ্লাই আসেনি। সায়ান নিঃশব্দে মিহিকে নিয়ে বারান্দায় গিয়ে বসে। সেখানে বসেই আলিনার ব্যাপারে বলা শুরু করে। আলিনা আমাদের সাথে একই ভার্সিটিতে পড়তো। তার সাথে বন্ধুত্ব শুরু হয় তখন থেকে, যখন আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমাকে সাহায্য করে। অ্যাক্সিডেন্ট? হুম ভার্সিটিতে আমার পরিচিত বলতে স্বাধীনই ছিল, আর কারোর সাথে তেমন কোনো পরিচয় হয়নি। তো একদিন স্বাধীন একটু অসুস্থ হওয়ায় আমি একাই ভার্সিটিতে গিয়েছিলাম। সেখান থেকে আসার সময় আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বড় কোনো বিপদ হয়নি, কারণ তখন আলিনা এসে আমাকে সরিয়ে দিয়েছিল। উল্টো আমাকে সরিয়ে দিয়েই তারই পায়ে লেগেছিল। পায়ের হাড়ে ফাটল ধরে। তারপর তার চিকিৎসা হয়, আর ভালোও হয়ে যায়। ততদিনে আমাদের ফ্রেন্ডশিপ হয়ে যায়। স্বাধীনের সাথেও পরিচয় করায়। আলিনার বাবা মা নেই, সেই লোকটাকে যে বাবা বলে ডাকে, তিনি আলিনার বাবার বন্ধু ছিলেন। আঙ্কেল নিজের মেয়ের মতো আলিনাকে বড় করেছে, অনেক ভালোবাসে। তাদের দেখলে কেউ বলতেই পারবে না যে আলিনা তার আপন মেয়ে নয়। আলিনার বাসায়ও আমাদের যাওয়া আসা হয়। আমরা খুব ভালো সময় কাটিয়েছি, শুধু ফ্রেন্ডশিপ, আর কিছুই ছিল না। বলেছিলাম না বাইক রাইডের কথা? আমরা তিনজন, সাথে আরও কিছু ফ্রেন্ড, একসাথে বাইক রাইডও করেছি। বেশ ভালো একটা ফ্রেন্ড গ্রুপ ছিল বলতে পারিস। একটু থেমে সায়ান পুনরায় বলে, প্রথম দিকে জানানো হয়নি আমি বিবাহিত। সেটাই হয়তো আমার বড় ভুল ছিল। আলিনা ধীরে ধীরে আমাকে ভালোবেসে ফেলে। আমি তারপর তাকে জানিয়েছিলাম আমি বিবাহিত, কিন্তু সে সেটা বিশ্বাস করতে চায়নি। তাই তো আমি আসার পরপরই নিজেও চলে এসেছে প্রমাণ পেতে। এখন তো বিশ্বাসই করেছে আমি বিবাহিত। আমার ছোট্ট একটা ফুটফুটে বউ আছে।
মিহি এতক্ষণ চুপচাপ সব শুনছিল, শেষ কথা শুনে মুখ কুঁচকে ফেলে। আমি কি বাচ্চা নাকি? ছোট ফুটফুটে হতে যাব কেন? তাই তো, সেই একটা কথা বলছিস তো। তুই কেন ছোট হবি? তুই তো হবি ছোট্ট ফুটফুটে বাচ্চার মা। ধুর, রাখুন তো। এখন বলুন, ওই আলিনা ফালিনাকে কবে বিদায় করবেন? খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। মোটে 3 দিন দেখা করেছি আমরা। প্রথম দিন সে মানতেই পারছিল না, নিজের চোখে আমার বউকে দেখেও সে বিশ্বাস করতে পারছিল না আমি বিবাহিত। লাস্ট ডে যখন দেখা করেছি, মেবি সেই জড়িয়ে ধরার কথা বললে। আর সেদিন আলিনা খুব করে কান্না করছিল সে চলে যাবে বলে, তখনই আবেগের বশে আমাকে জড়িয়ে ধরেছিল। যদিও সাথে সাথেই ছেড়ে দিয়েছে। বিদেশে এমন জড়িয়ে ধরা কোনো বিষয়ই না। তবে এইটুকু সময় কেউ হয়তো ছবি তুলে নিয়েছে। কে করতে পারে এসব? আলিনা না হলে আপনার আর কোনো শত্রু আছে যে আমাদের সংসারে অশান্তি করতে চায়? সায়ান একটু মজা করেই বলে, কে জানে, হয়তো তোমাকে কেউ ভালোবাসে, সেই হয়তো আমাদের মাঝে দূরত্ব সৃষ্টি করছে, আমার পিছু নিয়েছে। মিহি রেগে সায়ানকে মৃদু ধাক্কা দিয়ে বলে, আমার এমন কেউ নেই। দেশে এসেই না জানি কোন শত্রু বানিয়ে ফেলেছেন। আপনাদের আবার ব্যবসায়িক শত্রু তো কোনো অভাব নেই। আমি আরো ভাবলাম তোমার কোনো প্রেমিক বোধহয় এসে এসব করছে। মিহি মুখ গোমড়া করে বলে, আপনি আমাকে একটু ভালোবাসবেন না? আর তাই তো সুন্দর করে আমার প্রেমিক কথাটা বলতে পারছেন। ভালোবাসলে তো এভাবে প্রেমিকের কথা বলতে পারতেন না। নেই বললেই তো এভাবে বললাম। থাকলে তো দুদিনেই উধাও করে দিতাম। কাকে? তোমার না হওয়া প্রেমিককে। দুদিনের মাঝেই রোহান তার বাবা মাকে নিয়ে চৌধুরী বাড়িতে চলে আসে। সব ঠিক থাকলে আজই বিয়ের পাকা কথা সেরে ফেলবে। রোহানের একটু ভয় লাগছিল। সেই দিন যেভাবে গম্ভীরভাবে তার সাথে কথা বলেছিল, আজ যদি তাকে ফিরিয়ে দেয়। আশাও বলে দিয়েছে তার মামারা রাজি হলে তার কোনো সমস্যা নেই। সব এখন মামাদের হাতেই ছেড়ে দিতে চায়। তারা যা সিদ্ধান্ত নেবে সেটাই মেনে নিবে। রোহানের বাবা রোহানের সাথে সবাই পরিচিত হয়ে নেয়। শিউলির সাথে কথা বলার এক পর্যায়ে রোহানের বাবা বলে, আপনাদের সাথে কি আফজাল খানের কোনো সম্পর্ক আছে? ওনার ছোট ভাইও তো নেই শুনেছি। আপনাদের সাথে কথা বলে মনে হচ্ছে ওদের সাথে হয়তো কোনো যোগাযোগ আছে। অ্যাকচুয়ালি আফজাল খানের কোম্পানির সাথে আমাদের কোম্পানির সম্পর্ক আছে। বেশ কয়েকটা কাজ আমরা একসাথে করেছি। আমি যদি ভুল না হই, তাহলে আশা বোধহয় আফজাল খানেরই ভাইঝি আর আপনার ভাসুর, তাই তো?